छुआ, दिल का जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद तेनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद तेनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आई ना कभी। ড্রামাটি শুরু হয় একটি ক্যাসিনোর সিন দেখিয়ে, যেখানে কয়েকটি ছেলেরা একটি মেয়েকে নিয়ে কথা বলতে থাকে। মেয়েটি বলতে ওই মেয়েটির ফ্যামিলিকে নিয়ে কথা বলে, যে ফ্যামিলি আসলে কতটা বেশি লজ্জা ছাড়া হতে পারে, নিজেদের অবৈধ মেয়েকে পাবলিকের সামনে নিয়ে এসেছে। আবার ওই মেয়েটির জন্য শুনেছি একটি পার্টিরও অ্যানাউন্সমেন্ট করেছে। তাদের কোনো লজ্জা শরম নেই। আর এখানে ওরা জানতো না যে মেয়েটি সম্পর্কে এরকম ভাবে গসিপ করছে, ওই মেয়েটি আসলে এখানেই রয়েছে। আর সেই হচ্ছে এই ড্রামার কিউট ফিমেল লিড, ওর নাম হচ্ছে লিনজু। লিনজু এখানে বসে থেকে নিজের সম্পর্কে এসব কথা শুনতে থাকে, ছেলেদেরকে বলে চলো আমার সাথে একবার ক্যাসিনো খেলে দেখো। কিন্তু ছেলেরা বলে আমরা কি পাগল যে তোমার সাথে ক্যাসিনো খেলবো। আসলে এখানে লিনজুর মতন ভালো ক্যাসিনো আর কেউ পারে না, যার কারণে ওরা হারতেও চায় না, আর এই কারণে ওর সাথে খেলতেও রাজি হয় না। আর এখানে ওরা তো এটাও জানতো না, ওরা যে মেয়েটিকে নিয়ে এইসব গসিপগুলো করছে ওই মেয়েটি আসলে লিনজু। ওরা ভাবে ওই মেয়েটি তো গ্রাম থেকে এসেছে, দেখতে সুন্দরী হবে না। তখনই ড্রামার হিরো এখানে চলে আসে, আর ও তো লিনজুর কাছে আসার পরে বলে চলো আমি তোমার সাথে গেম খেলবো। হিরোর নাম ইয়ান ফু, দেখতে অনেকটাই বেশি হ্যান্ডসাম আর হট। এখানে বলে লিনজু কিন্তু আমি তো তোমাকে বেটে লাগাতে চাচ্ছি, যদি আমি জিতে যাই তাহলে আজ রাতের জন্য তুমি আমার, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি তোমার ইচ্ছা মতন কিছু একটা করতে পারো। হিরো রাজি হয়ে যায়, এত সুন্দর একটি মেয়ে তাহলে মানা কেনই বা করবে। দুজনেই তখন ক্যাসিনো খেলতে শুরু করে, যেখানে হিরোকে হারিয়ে দেয় হিরোইন, আর ও নিজে এটাতে জিতে যায়। তখন বাজিও তো ওই জিততে পারে, কিন্তু ইয়ান ফু সে কি ইচ্ছা করে এখানে হেরেছে নাকি অন্য কিছু, তা আমরা পরে জানতে পারবো। লিনজু ওর কাছে চলে আসে, যেখানে বলে চলো তাহলে আজ রাতের জন্য আমি তোমার। দুজনে প্রথমে এখানে একে অপরের সাথে কিস করতে শুরু করে। দুজনে যখন অনেকটাই বেশি রোমান্টিক মুডে চলে আসে তখন এই ক্যাসিনোরই একটি রুমে চলে যায়, যেখানে তারা আবার একে অপরের সাথে রোম্যান্স করে, আর এরকম ভাবেই দুজনে নাইট স্পেন্ড করে নেয়। ইয়ান ফু বলে তোমার ফোন নাম্বার আমাকে দাও, কিন্তু ফিমেল লিড বলে এর কোনো দরকার নেই, এখান থেকে চলে যায়। ইয়ান ফু দেখে লিনজু ওর পেন ডেট রেখে গিয়েছে। এরপরে বলে ইয়ানজু খুব তাড়াতাড়ি আমাদের দুজনের আবারও দেখা হবে। পরের সিনে জু ফ্যামিলির পার্টির সিন দেখানো হয়, আর এই পার্টি রাখা হয়েছে লিনজুর জন্য। আর আমরা লিনজুর স্টেপ সিস্টারকে দেখতে পাই, যার নাম জিজি। জিজি বলে যতই বড় পার্টির আয়োজন করা হোক না কেন ওই মেয়েটির জন্য, কিন্তু ও আমার সাথে কখনোই কম্পিটিশন করতে পারবে না, আর পুরো ফ্যামিলি সবসময় আমাকে ভালোবাসবে। ও তো গ্রাম থেকে উঠে এসেছে, এখানে ওর আর কি বা ভালো যোগ্যতা থাকবে। তখনই সবার সামনে লিনজু অনেক সুন্দর একটি ড্রেস পরে আসে, আর এতে ওকে অনেক বেশি বিউটিফুল দেখায়। জিজি রেগে ওর কাছে যায় আর বলে তাহলে সবার সামনে চলে এসেছো, আর চাচ্ছিল ওর সাথে ফাইট করবে, ইচ্ছা করে ওকে বুলিং করার জন্য অনেক সব কথাবার্তাগুলো বলতে থাকে। জিজি বলে ভুলে গিয়েছো আগে যেরকম ভাবে ফ্যামিলি থেকে বের করে দিয়েছি আবারও দেব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিনজুকে অনেকবারই ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে, আর বারবারই ওর ড্যাডে গিয়ে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে আবারও ফ্যামিলিতে ফিরে আসতে বলেছে। যদিও যেতে রাজি হচ্ছিল না লিনজু, কিন্তু ড্যাড বলে তুমি যদি ফিরে যাও তাহলে তোমার মমের সম্পর্কে আমি তোমাকে বলবো। নিজের মমকে খুঁজে বের করার জন্য আবারও এই ফ্যামিলিতে এসেছে লিনজু। জিজি রেগে গিয়ে হাতে থাকা ওয়াইন এখানে লিনজুর ড্রেসের উপর ফেলে দেয়। এর উপরে লিনজুকে বুলিং করার জন্য ওকে কিছু করতে নেবে, বাট লিনজু ওকে কথায় বা কোনো চান্স দিচ্ছিল বুলিং করার জন্য। তখনই ভিতরে একটি হ্যান্ডসাম ছেলে আসে, সে অন্য কেউ না ইয়ান ফু। ইয়ান ফুকে দেখার পর লিনজু অবাক হয়ে যায়, এর মানে এ তো কোনো সাধারণ ছেলে না, বরং রিস একজন পার্সন। আর এখানে ওর সাথে এমন ভাবে কথা বলে যেন ওনাদের দুজনের এর আগে কখনো দেখাই হয়নি, আর ওদের ভিতরে কোনো কিছু হয়ওনি। এখানকার পরিস্থিতি দেখার পর ইয়ানফু ও তো জিজিকে এই বকা দিতে শুরু করে।
এরপরে লিন জুকে রুমাল দিয়ে বলে, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো? লিন জু বলে, এর কোনো দরকার নেই, আমি নিজের ম্যাটার নিজেই ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারি। আর যেখানে ওর অয়েন ফেলানো হয়েছিল ওইটুকু ড্রেস ছিঁড়ে ফেলে দেয়। এরপরে ওকে দেখতে আরো বেশি বিউটিফুল দেখায়, সবাই ওর প্রশংসা করতে থাকে। লিন জু বলে, ইয়ান ফুকে বলেছিলাম না আমি নিজের প্রবলেম নিজেই ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারি। একটু পরে ওখানে বাকি ফ্রেন্ডরাও চলে আসে, আর তারা সবাই ক্যাসিনোতে দেখেছিল লিন জুকে। কিন্তু এখানে তো সবাই মনে করে লিন জু গ্রাম থেকে এসেছে, তাই জিজি ওর সাথে ক্যাসিনো খেলার চ্যালেঞ্জ করে। লিন জু এদের রাজি হয়, তারা দুজনে ক্যাসিনো খেলতে আসে। সবাই ভাবে যে গ্রাম থেকে আসা এই মেয়েটি কি আর ভালো ক্যাসিনো খেলতে পারবে। লিন জু বলে, আমি যদি এই ক্যাসিনোতে জিতে যাই তাহলে তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে, মানা করতে পারবে না। জিজি বলে, বাট তুমি খারাপ কিছু করতে বললে আমি করব না। লিন জু বলে, তুমি দেখছি সবাইকে নিজের মতনই ভাবো। যাই হোক, তারা দুজনেই তো এখানে ক্যাসিনোতে একে অপরকে চ্যালেঞ্জ করেছিল, আর সবাইকে অবাক করিয়ে দিয়ে লিন জু এখানে জিজিকে হারিয়ে দেয়। এরপরে জিজিকে বলে, এখন তুমি সবার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে সরি বলবে। জিজি এটা একদমই করতে চায় না। ইয়ান ফু জিজির ওপরে চিৎকার করে, তুমি যেহেতু বলেছো তুমি ঠকে যাওয়ার পর এটা করবে, তাহলে এখন কেন মানা করছো? আরে সবাই তখন ওকে বারবার জোর করতে থাকে সরি বলার জন্য। যখন সরি বলতে আসে লিনজু ওর মুখের উপরে অয়েন ঢেলে দেয় আর বলে, চলো গেম ওভার হয়েছে, এটা বলে ও চলে যায়। বাট পার্টিতে থাকা জিজির বাকি ফ্রেন্ডরা ওকে বুলিং করার জন্য চলে আসে, কিন্তু লিনজু ওদেরকেও ভালোভাবে এখানে শিক্ষা দেয় যাতে করে ওকে আর বুলিংই না করতে পারে। লিনজুর এরকম অ্যাটিটিউড দেখার পর এইটা তো ভালোভাবে আমাদের হিরো বুঝতে পারে যে লিনজু আসলে অনেকটাই বেশি স্ট্রং একটি মেয়ে। জিজি ইয়ান ফুর কাছে আসে আর ইয়ান ফুকে ড্রিঙ্ক করার অফার করে। ইয়ান ফু বলে, তোমার তো অনেক ইচ্ছা আমার সাথে ড্রিঙ্ক করার, তাহলে তুমি আগে এটা খাও। জিজিকেও তখন ওই ড্রিঙ্কটা করতে হয়, বাট এরপরেই তো ওর শরীর খারাপ হতে শুরু করে, তাই ওয়াশরুমের বাহানা দিয়ে পালিয়ে যায়। তখনই ইয়ান ফু লিন জুকে নিয়ে একটি রুমের ভিতরে চলে আসে। ও লিন জুকে বলে, বলো আমাকে যে আমি তোমাকে কিরকম ভাবে সাহায্য করতে পারি। লিনজু বলে, আমাকে সাহায্য করতে চাও তাহলে আমার পেন ডেট আমাকে ফিরিয়ে দাও। ইয়ান ফুর তখন ওইটার কথা মনে পড়ে, এরপরে মিথ্যে বলে, আমি তো ওটা পাইনি যে তোমাকে ফিরিয়ে দেব। একটু পরে লিন জুকে বেডে নিয়ে আসে, আর এখানে তো লিন জুর অনেকটাই কাছে চলে যায়। এই জন্য লিন জু ভাবে এখানে এই শয়তান ছেলেটা ওর সাথে হয়তো রোম্যান্স করবে, কিন্তু দেখা যায় ইয়ান ফু এখানে লিন জুর চিটারি ধরে ফেলে। এই কারণে অনেকটাই ঘাবড়ে যায় লিন জু, ভাবে তার মানে এই ছেলেটি বুঝতে পেরেছে আমি গেমে আসলে চিট করেছি। আর তোমাদেরকে এটাও বলে দিই, লিন জু প্রথমে যেদিন আমাদের হিরোর সাথে ক্যাসিনো খেলেছিল ওই দিনও কিন্তু ও চিট করেছে, আর আমাদের হিরো এটা ভালো করে বুঝতে পেরেছিল। পরের সিনে জিজিকে দেখানো হয় বাসায় আসার পর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে আর বলে এই সব কিছু হয়েছে ওই শয়তান মেয়েটির কারণে। যখন লিন জু বাড়িতে চলে আসে তখন তো জিজি ওর উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে। ওকে বলে যে তোমার কারণে আমাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে, আর ওকে অনেক গালি দিচ্ছিল। তখন ভিতরে ড্যাড আসে আর এই প্রথমবারের মতন লিন জুর হয়ে জিজিকে বকা দেয়। এরপরে লিন জুকে নিজের সাথে করে নিয়ে আসে আর লিন জুকে বলে, আমি আমাদের কোম্পানির 10% শেয়ার তোমার নামে করে দিচ্ছি। লিন জু বলে, আমার আপনার কোম্পানির কোনো কিছুর দরকার নেই, আপনি শুধু আমাকে এইটা বলুন আমার মমকে আর কোথায় রয়েছে। ড্যাড বলে, তোমার মম তো বেঁচে রয়েছে কিন্তু তোমার সাথে দেখা করতে চায় না। লিন জুর এতে অনেক বেশি রাগ হয় যে কেন ওর মম ওর সাথে দেখা করতে চায় না। এই কারণে স্মোক করতে শুরু করে আর বলে যে এই ফ্যামিলি কখনোই আমাকে লাইক করেনি, কখনো ওর বার্থডে সেলিব্রেশন করা হয়নি এই ফ্যামিলিতে, সবসময় জিজিরটাই করা হতো। আর এই কারণে ও ভাবে যে এই ফ্যামিলি থেকে আমি চলে যাব। এরপরে এটাও বলে, আমার জীবনে কি এমন কেউ আসবে যে আমাকে সত্যিকারের ভালোবাসবে। আর লিন জুর মমের কারণেই লিন জুকে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। পরের দিন লিনজু ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যেখানে বেস্ট ফ্রেন্ড ওকে বলে, আমি একটি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে চাই কিন্তু ওই কোম্পানির বসের সাথে আমি দেখা করতে পারছি না, তুমি কি আমার হয়ে কন্ট্যাক্ট পেপার নিয়ে যাবে। লিনজু এতে রাজি হয়ে যায়। এরপরে চলে আসে ওই কোম্পানির বসের সাথে দেখা করার জন্য। ভিতরে আসার পর অবাক হয়ে যায় কারণ বসটি অন্য কেউ না, ইয়ান ফু। পার্টিতে লিন জু ইয়ান ফুর সাথে ভালো ব্যবহার করেছিল না, তাই এখানে ও যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিল ইয়ান ফুকে তখন ইয়ান ফু ওকে ইগনোর করে, কিন্তু একটু পরে আবার কথা বলার জন্য চলে আসে। দুজনকে কথা বলতে দেখে এখানে থাকা একটি লোক বলে যে তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো। ইয়ান ফু ইচ্ছা করে লিন জুকে একটু ডিস্টার্ব করতে শুরু করে আর ওকে সহজে সাইন করে দিতে চাচ্ছিল না।
লিয়ান জু ওর সাথে অনেকটাই ভালো ব্যবহার করছিল, কিন্তু এরপরও কোনো কাজ হয় না। তখনই ওই লোকটির সাথে লিয়ান জুর ঝগড়া লেগে যায়। ইয়ানফু এই কারণে রেগে যায়, ওখান থেকে বাইরে চলে আসে লিন জু। ওর কাছে একটু পরে ইয়ানফু আসে, লিন জুকে সরি বলে। লিন জু ওকে সাইন করার কথা বলে, তখন ইয়ানফু আবারও বলে আমি এত সহজেই সাইন কেন করব। কিন্তু ইয়ানফু ওকে এরকম কোনো কিছুই করতে দেয় না। বাধ্য হয়ে লিন জু তখন ইয়ানফুকে হার্ট করে এখান থেকে পালিয়ে যায়। তখনই ওর কাছে ফোন চলে আসে আর বলে কাল আমাদের ফ্যামিলিতে একটি পার্টি রয়েছে, তাই তোমাকে অবশ্যই থাকতে হবে। এইদিকে লিন জু বলে ওই ছেলেটির সাথে আমি দেখাও করতে চাই না, কিন্তু ফ্রেন্ডের জন্য এখন তো আমাকে এটা করতেই হবে। বাসায় জিজি অনেক বেশি হ্যাপি ছিল। একটু পরে বাসায় চলে আসে লিন জু, জানতে পারে জিজি আসলে ব্রাদারের সাথে ফুল ফ্যামিলির পার্টিতে যাবে। লিন জু ভাবে আমি ওখানে যেতে পারলে সাইন করে নিয়ে আসতে পারবো, তাই ওখানে যাওয়ার কথা বলে। এতে জিজি অনেকটাই রেগে যায়, বলে ব্রাদার বলেছে শুধুমাত্র একটি সিস্টারকেই নিয়ে যাবে, তাও আবার যে সিস্টার হচ্ছে এই ফ্যামিলির রিয়েল তাকে। এর মানে আমি যাব ব্রাদারের সাথে, তুমি ওখানে যেতে পারবে না। কিন্তু লিন জু তো ভাবে আমাকে যে কোনো উপায়ে ওখানে যেতে হবে। তখনই ওর মাথায় অনেক ভালো একটি প্ল্যান চলে আসে। পরের দিন সকালে জিজি তো চিৎকার করে রুম থেকে বাইরে আসে। দেখা যায় জিজির পুরো ফেসে অনেক বেশি অ্যালার্জি হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন জু তো জানতো জিজির কিসে অ্যালার্জি, আর ওইটাই বিছানায় ও রেখে এসেছিল, যার কারণে এখন জিজির অ্যালার্জি হয়েছে। জিজি তো এরকম ফেস নিয়ে আর অত বড় একটি পার্টিতে যেতে পারবে না, তাই ব্রাদার এখানে বাধ্য হয়ে বলে লিন জুকে তুমি কি আমার সাথে ওই পার্টিতে যেতে রাজি হবে। লিন জু বলে প্রথমে তো আমি যেতে চাচ্ছিলাম না, বাট তুমি বলছো তাই বাধ্য হয়ে রাজি হচ্ছি। জিজি কান্না করতে শুরু করে, কোথায় ভেবেছিল পার্টিতে যাবে। এরপরে রাতে পার্টির সিন দেখানো হয়। লিন জু এখানে তো এসেছে, কিন্তু ওকে জিজি ড্রেস পরে আসতে হয়েছিল, আর যেটাতে ও একদমই কমফোর্টেবল ছিল না। ওপরে আমরা ইয়ান ফুকে দেখতে পাই, ওখান থেকে দেখছিল লিয়ান জিউকে। আর ও ভালো করেই জানতো লিয়ান জু এই পার্টিতে অবশ্যই আসবে। এখন ও পার্টিতে আসার জন্য কি কি করবে এটা তো আর আমাদের হিরো জানতো না। লিয়ান জুও তখন ওপরে ইয়ান ফুকে দেখতে পায়। ইয়ান ফু একটি রুমে এসে স্মোক করতে শুরু করে। একটু পরে ওখানে চলে আসে লিয়ান জু, ওকে স্মোক করতে সাহায্য করে। এরপরে আবার ওই কন্ট্যাক্ট নিয়ে কথা বলতে শুরু করে, তুমি প্লিজ এখানে একটি সাইন করে দাও। ইয়ান ফু লিন জুকে নিজের ক্লোজে নিয়ে আসে। এটা ভালো করে বুঝতে পেরেছে লিন জু এই ড্রেসে একদমই কমফোর্টেবল না, তাই এখানে ও তো কন্ট্যাক্ট নিয়ে কোনো কথাই প্রথমে বলে না, আর ওকে বলে যে তুমি এরকম একটি ড্রেস পরে কিভাবে পার্টিতে থাকবে। নিজের কোড ওকে পরিয়ে দেয়। এরপরে বলে চলো আমি তোমার জন্য একটি সুন্দর ড্রেস অর্ডার করি। লিয়ানজু তখন আবারও কন্ট্যাক্ট নিয়ে কথা বলে। এবার তো মিস্টার ফু ওর লিপস্টিক দিয়ে ওই কন্ট্যাক্টে সাইন করে দেয়। এখানে ইয়ানফুর ব্যবহার দেখার পর এটা ভালো করে বোঝা যায় যে ইয়ানফু আসলে লিয়ানজুকে লাইক করে। কিছুক্ষণ পর মেয়ের একটি ড্রেস নিয়ে আসে লিয়ানজুর কাছে। লিয়ানজু যখন এই ড্রেস দেখে তখন ওর অনেক ভালো লাগে, কারণ এটা একদম ওর পছন্দের ড্রেসের মতন। তাই তো যে ড্রেস এখানে ফেলে দেয় আর ওই ড্রেসটি পরে নেয়। এরপরে বেস্ট ফ্রেন্ডকে মেসেজ করে বলে তোমার কাজ হয়ে গিয়েছে। পার্টির বাহিরে ইয়ান ফু স্মোক করার জন্য আসে। একটু পরেই এখানে জিজির ব্রাদার আসে, ওর নাম হচ্ছে জিয়াং। জিয়াং বলে আমিও তোমাকে আমাদের ফ্যামিলির একটি পার্টিতে আসার জন্য ইনভাইট করছি। এরপরে এটাও বলে তুমি তো আগে কখনো এরকম পার্টিতে আসোনি, আজ কেন এসেছো। ইয়ান ফু বলে একজনের সাথে দেখা করতে এসেছিলাম, সে একজন বিজনেস ওম্যান, তার সাথে কিছু কাজ ছিল আর এখন কাজটাও ভালোভাবে কমপ্লিট হয়েছে। এর মানে ইয়ান ফু এখানে লিনে জুর জন্য এসেছে। পরের সিনে লিনে জুকে একটি ক্লাবে দেখানো হয়, ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এখানে এসেছে। দুজনে অনেক বেশি এনজয় করে। বেস্ট ফ্রেন্ড বলে আমি তোমার জন্য অনেকগুলো মেল মডেলদেরকে নিয়ে এসেছি। তাই তো ও মেল মডেলদের সাথে এনজয় করতে শুরু করে, তাদেরকে টাচ করে। তখনই ভিতরে ইয়ান ফু আসে আর অন্য ছেলেদের সাথে এখানে লিন জুকে দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে। লিন জুর কাছে চলে যায়, ওকে ছেলেদের কাছ থেকে দূরে সরিয়ে নিজের সাথে করে আলাদা একটি প্রাইভেট রুমে নিয়ে আসে। আর ওকে যখন কিস করার জন্য যাবে তখনই ভিতরে আবার জিজি বাকি সব ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসে। দুজনকে এরকম ভাবে দেখার পর জিজ্ঞাসা করে তোমাদের আসলে সম্পর্ক কি। ইয়ানজু এর কথার উত্তরে ওদেরকে কোনো কিছুই বলে না। এরপরে সবাই এখানে বসে পড়ে একটি গেম খেলার জন্য। জিজি মনে মনে ভাবে এই গেমের ভিতরে ও লিন জুকে একটু শিক্ষা দেবে। যখন লিন জুর খেলার সময় আসে জিজি তখন বলে তোমার পাশে যে ছেলেটি বসে রয়েছে তাকে তুমি নিজের মুখের ভিতরে ক্যান্ডি দিয়ে তাকে খাইয়ে দেবে। আর লিন জুকেও এটা করতে হয়, ওর পাশে তো অন্য কেউ না বরং ইয়ান ফু ছিল। তারা দুজনে এরকম ভাবে সবার সামনে একে অপরকে কিস করে নেয়। জিজি এটা দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে।
সাথে অনেকটা রেগেও যায় যে এটা কেন হলো। আসলে ও তো চায় ইয়ান ফুকে। ভিতরে একজন ওয়েটার আসে ড্রিঙ্ক দেওয়ার জন্য, ভুল করে জিজির ড্রেসের উপরে পড়ে যায়। জিজি রেগে মেয়েটিকে অনেক জোরে থাপ্পড় মারে আর মেয়েটিকে বলে, তুমি জানো আমার এই ড্রেসের দাম কত? মেয়েটিকে জোর করে ড্রিঙ্ক করাতে থাকে। লিনজুর কাছে এসব কিছু একদমই সহ্য হয় না, তাই তো উঠে গিয়ে জিজিকে অনেক জোরে থাপ্পড় মারে আর জিজির সাথেও সেম ব্যবহার করতে শুরু করে। ভয়ে তো এখানে কেউ আর লিনজুকে কোনো কিছু বলতেও আসে না। লিনজু এরপরে অনেকটাই রেগে যায়, তাই ও তো এখান থেকে বের হয়ে যায়। লিনজু চলে যাওয়ার পর ইয়ান ফু তখন জিজির উপরে অনেক রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। লিনজু রাস্তায় একা একা হাঁটতে থাকে আর এই সকল রিচ পার্সনদেরকে অনেক বেশি গালি দিচ্ছিল যে তারা সবাই একই রকম হয়ে থাকে। তখন কার নিয়ে ইয়ান ফু এখানে আসে। ও লিনজুকে জোর করে নিয়ে আসে কারের কাছে। লিনজু ওর উপরে অনেক বেশি রাগ দেখায়। ইয়ান ফু বলে, তুমি সবার রাগ আমার উপরে কেন ঝাড়ছো? আর ওকে এরকম ভাবে চুপ করায়। এরপরে বলে, চলো আমি তোমাকে তোমার বাসায় রেখে আসি। লিনজু বলে, তাহলে আমাকে বাসার একটু দূরে নামিয়ে দেবে। কিন্তু ইয়ান ফু তো ওকে কিছু না বলে ওকে কিস করতে শুরু করে। এরপরে বলে, তুমি কি তোমার ফ্যামিলি সবাইকে দেখে ভয় পাও যার কারণে বাসার দূরে নামতে চাচ্ছ? লিনজু বলে, আমি চাই না আমার কারণে তোমার নাম বদনাম হয়ে যাক, কারণ আমার সাথে যে থাকবে তারই নাম বদনাম হয়ে যাবে। ইয়ান ফু বলে, আমার এতে কোনো কিছু যায় আসে না কে আমার সম্পর্কে কি বলছে। ইয়ান ফুর কথাগুলো শোনার পর এখানে লিনজু মনে মনে বলে, এই প্রথম আমি কোনো ছেলেকে দেখলাম যে সবার থেকে একটু আলাদা আর আমার সম্পর্কে এরকম চিন্তা ভাবনা করে। বাসার ভিতরে চলে আসে। জিজির কথায় মম এখানে লিনজুর উপরে অনেক বেশি চিৎকার করে, ওকে অনেক বকা দিতে শুরু করে। জিজি প্রথমে সব কিছুর প্ল্যান করে রেখেছিল। ড্যাডও আসে আর জিজির এইটা দেখার পর রেগে গিয়ে লিনজুকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে, তুমি তোমার সিস্টারকে বাইরে বুলিং করো? এর মানে তো বোঝাই যাচ্ছে পুরো ফ্যামিলি শুধুমাত্র জিজিকেই লাইক করে। তখনই ভিতরে চলে আসে গ্র্যান্ডপা। গ্র্যান্ডপাকে দেখার পর জিজি গ্র্যান্ডপাকে সবকিছুই বলে, কিন্তু গ্র্যান্ডপা এখানে উল্টো জিজির উপরে রেগে যায় আর বলে, যদি তোমাকে সবাই ভালো ব্যবহার শেখাতো তাহলে আজ তোমার বাহিরে এরকম অবস্থা হতো না। এমনকি জিজির উপরে রেগে গিয়ে ওকে থাপ্পড় মারে। লিনজু অবাক যে গ্র্যান্ডপা ওর জন্য এমনটি করেছে। এরপরে গ্র্যান্ডপা নিজের ছেলেকে বলে, লিনজুর সাথে ভালো ব্যবহার করো, কারণ তুমি ভালো করে জানো লিনজু এই ফ্যামিলির ডটার। ড্যাড তখন নিজের ড্যাডকে সরি বলে, এমন ভুল আর কখনোই করবে না। এইদিকে লিনজু বাড়ি থেকে চলে যেতে চায়, যেখানে ওর ব্রাদার জিয়াং বলে, কোথায় যাচ্ছ? লিনজু বলে, বাড়ি থেকে চলে যাচ্ছি। ব্রাদার আটকানোর জন্য যেতে চায়, কিন্তু জিজি অ্যাক্টিং করতে শুরু করে, তাই জিজির কাছেই চলে আসে। লিনজু বাইরে এসে আপসেট হয় আর বলে, সব সময় এরকমটি হয়ে এসেছে, এই ফ্যামিলির কেউ আমাকে লাইক করে না। আর ওকে সব সময় শুধুমাত্র এটাই শুনতে হতো যে ওর কোনো মম নেই আর ওকে সবাই বুলিং করতো। আপসেট হয়ে রাস্তায় বসেছিল, তখনই ইয়ান ফু এখানে আসে। ওর দিকে এমনভাবে হাত বাড়িয়ে দেয় যেন ইয়ান ফুই লিনজুকে এই অন্ধকারের ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারবে। ওকে বলে, চলো তুমি এখন আমার বাসায় যাবে। নিজের সাথে করে বাসায় নিয়ে আসে, যেখানে দেখতে পাই লিনজুকে কেউ একজন হার্ট করেছে আর লিনজু এটা লুকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানফু ওর অনেক বেশি কেয়ার করতে শুরু করে আর একটু পরে ওকে আবারও কিস করে নেয়। দুজনে এখানে একে অপরের সাথে আবারও এক রাত কাটিয়ে নেয়। পরের দিন সকালে লিনজুর কাছে ফোন চলে আসে ড্যাডের, যেখানে ড্যাড বলে, কোথায় রয়েছো, তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার গ্র্যান্ডপা খুশি হয়ে তোমাকে একটি পার্টিতে নিয়ে যাবে। লিনজু ভাবে, হঠাৎ ড্যাডের কি হয়েছে, আমার সাথে এত ভালো করে কথা বলছে, এর পিছনে হয়তো কোনো কারণ রয়েছে। বাড়িতে যে কান্না করতে শুরু করে যে গ্র্যান্ডপা কেন অত বড় একটি ফ্যামিলির পার্টিতে ওই মেয়েটিকে নিয়ে যাবে, আমাকে কেন নিয়ে যাবে না। একটু পরে লিনজু সুন্দর ড্রেস পরে বাইরে আসে। মম নিজের হাতে লিনজুর গলায় অনেক সুন্দর একটি নেকলেস পরিয়ে দেয় আর সবাই তো ওর সাথে ভালো ব্যবহার করে। এখন ওর সাথে এত ভালো ব্যবহার কেন করছে এটা আমরা পার্টিতে যাওয়ার পর বুঝতে পারবো। জিজি তখন অনেক বেশি রেগে যায়। এরপরে গ্র্যান্ডপার সাথে গু ফ্যামিলির পার্টিতে আসে, যেখানে পার্টিতে থাকা বাকিরা বলে, এই মেয়েটিকে পার্টিতে কেন নিয়ে এসেছে, তাও আবার এত বড় একটি ফ্যামিলি পার্টিতে, তাদের আসল মেয়েকে নিয়ে আসতে পারেনি। গু ফ্যামিলির ওল্ড ম্যানের কাছে অনেক বেশি ভালো লেগে যায় লিনজুকে আর লিনজুর সাথে কথা বলে। লিনজু এখনো তো জানে না ওকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। আসলে ওদের ফ্যামিলির প্ল্যান ছিল লিনজুর বিয়েটা গু ফ্যামিলির যে একটি ছেলে রয়েছে তার সাথে দেবে, এতে করে ওদের বিজনেসে আরো লাভ হবে। এরপরে তারা তো পিয়ানো বাজাতে বলে লিনজুকে। লিনজু অনেক সুন্দর করে পিয়ানো বাজাতে শুরু করে। পার্টিতে আমরা ইয়ান ফুকেও দেখতে পাই, দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল কিন্তু এখনো যায়নি।
লিনজুর সাথে কথা বলতে। লিনজুর পিয়ানো বাজানো অনেক বেশি সুন্দর হয়। সবাই তো ওর পিয়ানো বাজানোর অনেক বেশি প্রশংসা করে, আর ওর বিয়েটাও ঠিক করা হয় মিস্টার গুয়ের সাথে। একটু পরে এখানে মিস্টার গু চলে আসে, আর মিস্টার গুকে দেখার পরে লিনজু ভালো করে বুঝতে পারে এই ছেলেটি এক নাম্বারের প্লে বয়। গু এখানে চলে আসে লিনজুর সাথে ফ্লার্টিং করার জন্য। তখনই ওদের দুজনের ভিতরে চলে আসে ইয়ানফু। গুকে দূরে সরিয়ে দেয় আর অনেক ভালো করে গুকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যেন লিনজুর কাছ থেকে দূরে থাকে। সবার সামনে এরকম ভাবে লিনজুকে বাজিয়ে নেয়। আর এখানে দুজন গ্র্যান্ডপার কথা শোনার পর লিনজু ততক্ষণে এটা ভালো করে বুঝতে পেরেছিল ওকে পার্টিতে নিয়ে আসা হয়েছে গুয়ের সাথে দেখা করানোর জন্য, আর ওর বিয়েটা ফ্যামিলি গুর সাথে দিতে চায়। তাই আপসেট হয়ে এখান থেকে চলে যেতে নাই। তখনই ওর সামনে অনেকগুলো অয়েনের গ্লাস পড়তে শুরু করে, এতে করে ও ব্যথা পেয়ে যায়। ইয়ানফু দৌড়ে চলে আসে লিনজুর কাছে, আর আমরা দেখতে পাই ওইটার সেজে জিজি এখানে এসেছে লিনজুকে হার্ট করার জন্য। সবাই দুজনকে একসাথে দেখতে পায়। ইয়ানফু সবার সামনে লিনজুকে কুলে উঠিয়ে নেয়, যার কারণে গ্র্যান্ডপা তো সন্দেহ করতে শুরু করে। এইদিকে লিনজু বলে, আমাকে নিচে নামিয়ে দাও, তুমি এটা কি করছো সবার সামনে। কিন্তু ওর কথা কেনই বা শুনতে যাবে ইয়ানফু একটি রুমে নিয়ে আসে, পায়ে যেখানে ব্যথা পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। ইয়ানফুর এইসব কাজগুলো দেখার পরে লিনজু একটু লজ্জা পেতে শুরু করে। যদিও ওরা দুজনে নাইট স্পেন্ড করেছে, কিন্তু ওদের ভিতরে তো এখনো সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর যেখানে কিনা এখন থেকে ইয়ানফু ওর এত বেশি কেয়ার করে। লিনজু তখন ইচ্ছা করে ইয়ানফুকে সিরিয়াস করতে শুরু করে। ইয়ানফুকে জিজ্ঞাসা করে, তুমি কেন বারবার আমাকেই শুধু সাহায্য করতে থাকো? এমন তো নয় যে তুমি আমার উপরে অনেকটাই বেশি ইন্টারেস্ট নিতে শুরু করেছো যার কারণে এইসব কিছু করছো? ইয়ানফু জিজ্ঞাসা করে, তুমি কি ওই গুকে বিয়ে করতে চাও? সত্যি করে বলবে। লিনজু বলে, ওকে আমি কিছুতেই বিয়ে করব না। এইটা শোনার সাথে সাথে ইয়ানফু ওর সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, কিন্তু ওকে থামিয়ে দেয় লিনজু আর বলে, এখন যদি এরকম করো আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তখন নিচে সবাই আমাদের দুজনকে নিয়ে ভুল বোঝাবুঝি করতে শুরু করবে। ইয়ানফু তখন কথাটা বুঝতে পারে আর ওর সাথে কোনো কিছুই করে না, বাট ওকে বলে দেয়, এই কথা মনে রেখো যে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে, যাই হয়ে যাক না কেন তোমাকে শুধু আমার হয়েই থাকতে হবে। লিনজু বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আর নিজের হিলস নিয়ে তাড়াতাড়ি করে রুমের ভিতর থেকে বাইরে চলে আসে। ওখান থেকে বাইরে এলে মিস্টার গুয়ের সাথে দেখা হয়ে যায়, যেখানে গু তো ওর সাথে অনেকটাই বেশি ফ্লার্টিং করার চেষ্টা করতে থাকে, আর ওকে নিজের ওয়াইফও বলছিল কিছুদিন পরেই তো আমাদের বিয়েও হবে। তখনই লিনজু ওকে ভয় দেখায় আর বলে, আমি তো তোমাকে কখনোই বিয়ে করব না, প্রয়োজন পড়লে তোমাকে মেরে ফেলবো। এটা বলে চলে যায়। গু তখন ওর উপরে অনেকটাই রেগে যায়। জিজি ওখানে আসে আর বলে, আমি হচ্ছি ওই মেয়েটির সিস্টার, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি চাও, তাহলে কিন্তু আমি ওই মেয়েটির সাথে তোমার হোটেলে এক রাত কাটানোর ব্যবস্থা করে দিতে পারি। আর গুও এতে রাজি হয়ে যায়। এরপরে একজন ওয়েটার ইচ্ছা করে লিনজুর ওপরে অয়েন ফেলে দেয়, এরপরে ওকে বারবার সরি বলে নিজের সাথে করে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করানোর জন্য। জিজি তখন বলে, এখন তো খেলা শুরু হয়েছে। ওয়েটারটি লিনজুকে একটি রুমের বাইরে নিয়ে আসে আর এই রুমের ভিতরে যেতে বলে। আসলে ওরা তো প্ল্যান করেছে গুকেও এই রুমের ভিতরে পাঠাবে, কিন্তু এখানে আগে থেকে ইয়ানফু লুকিয়েছিল। জিজিকে বলে, তুমি এখন আমার কথা মতো কাজ করো, আর আমি শুনেছি যে মিস্টার গু এখানেই আসবে। গু তখন বাইরে চলে আসে, অনেক খুশি হয়ে রুমের ভিতরে আসে। এখানে তো লিনজুকে দেখতে পায় না, তবে অবশ্যই ইয়ানফুকে দেখতে পায়। ইয়ানফুকে দেখার পর ও ভাবে হয়তোবা ভুল রুমে চলে এসেছে, তাই তো আর কিছু না বলে এখান থেকে চলে যায়। তখন লিনজু বাইরে আসে আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে সাহায্য করেছো, বাট তুমি কিভাবে জানতে পেরেছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন জিজি এইসব কথাগুলো গুকে বলছিল, তখন এইসব কিছু ইয়ানফু শুনে নিয়েছিল। লিনজু বলে, তাহলে তো তুমি আজ আমাকে অনেক বড় একটি সাহায্য করেছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। পার্টিতে জিজি ওয়েটারের কাছ থেকে জানতে পারে তারা দুজনেই এখন রুমের ভিতরে আছে, তাই তো অন্য আরেকজন ওয়েটার এসে দুজন গ্র্যান্ডপাকে বলে, ভিতরে আমি দেখেছি মিস্টার গুয়ের সাথে একটি মেয়েকে ভিতরে, জানি না তারা ওখানে কি করছে, তবে আমার মনে হয় রোম্যান্স করছে। এইসব শোনার পর পার্টিতে থাকা বাকিরা বলে, এরা আবার কেমন, পার্টিতেও কিনা রোম্যান্স করতে হবে? তারা সবাই উপরে চলে যায় এটা দেখার জন্য। রুমের বাইরে দাঁড়িয়ে থেকে তারা অনেক গসিপ করতে থাকে। তখনই বাহির থেকে আসে লিনজু আর বলে, আপনারা এখানে কি করছেন, কোনো কিছু হয়েছে? গ্র্যান্ডপা বলে, তোমার তো ভিতরে থাকার কথা, কারণ গু তো তোমার সাথে রোম্যান্স করছে। লিনজু অ্যাক্টিং করে বলে,
কিন্তু আমি তো বাইরে, তাহলে ভিতরে ও কার সাথে এইসব কিছু করছে? তাড়াতাড়ি করে ভিতরে আসে, দেখতে পায় ভিতরে কোনো মেয়ে নেই, শুধুমাত্র গু একা। আর গুকে ড্রাগস দেওয়া হয়েছে, তাই এখানে একাই ও মাতলামি করতে শুরু করেছে। গ্র্যান্ডপা রেগে ওকে মারধর করতে শুরু করে। লিন জু বলে, কিন্তু গ্র্যান্ডপা, আপনি কি জানতে চান না যে ওকে এরকম ভাবে ড্রাগস কে দিয়েছে? একটু পরে ওখানে সিসিটিভি ফুটেজ নিয়ে আসা হয়, যেখানে জিজিকে দেখতে পায়। আর এই কারণে গ্র্যান্ডপা অনেক রেগে যায়, বলে তোমার গ্র্যান্ড ডটার ইন ল এটা করেছে, আমার অনেক রাগ হচ্ছে, তাই আমি এখন তোমাদের সাথে কন্ট্যাক্ট করব না। আর এরপরে তো বাসায় এসে তারা সবাই জিজিকে অনেক বকা দিতে শুরু করে। জিজিকে বলে যে তুমি এটা কেন করেছো, জানো তোমার জন্য এখন আমাদের বিজনেসের কত বেশি লস হচ্ছে। এখানে জিজি তখন বলে, আমি এরকম কোনো কিছুই করতাম না, যদি আপনারা আমার থেকেও বেশি ওই মেয়েটিকে ভালো না বাসতেন। আমি তো এই ফ্যামিলির আসল মেয়ে, তাহলে ওই মেয়েটিকে কেন পার্টিতে নিয়ে গিয়েছেন? যাই হোক, মম আর ড্যাড এখানে জিজিকে গ্র্যান্ডপার কাছ থেকে বাঁচিয়ে নেয়। আর গ্র্যান্ডপাকে বলে, কোনো চিন্তা করবেন না, আমাদের বিজনেস ভালোভাবেই চলবে। এরপরে পুরো ফ্যামিলি একসাথে কথা বলতে বসে, যেখানে লিনি জুকে বলে, তুমি গুকে বিয়ে করো, গু অনেক ভালো ছেলে। গু ফ্যামিলি আপনাদের আসল মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি কেন ওখানে যাব? আমার জায়গায় জিজিকে ওখানে পাঠান, জিজি আপনাদের আসল মেয়ে। মম বলে, দেখো জিজি কত বেশি ইনোসেন্ট, আর ও কতটা বেশি ভালো একটি মেয়ে, ওখানে গিয়ে সবার সাথে থাকতে পারবে না, ওরা অনেক বেশি রুড, আর তুমি ওদের সবার সাথে ভালোভাবে থাকতে পারবে। মানে তারা তো ভালো করেই জানে গু কিরকম ছেলে, তাই ইচ্ছা করে লিনু জুকে গুয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এতে করে তাদের কোনো ক্ষতি হবে না, উল্টো তাদের বিজনেসের অনেক বেশি ভালো হবে। কিন্তু লিনু জু তো মানা করে বাড়ি থেকে বাইরে আসে, কিন্তু গার্ডরা ওকে বাইরে যেতে দেয় না, কারণ ফ্যামিলি সবাই বলেছে ওকে যেন এখান থেকে বাইরে যেতে না দেওয়া হয়, ওকে ধরে রাখে। তখন এখানে ইয়ানফু আসে, গার্ডদের সাথে অনেক বেশি ফাইট করতে শুরু করে লিনে জুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। নিজের সাথে করে লিনে জুকে নিয়ে যায়। এরপরে মম আর ড্যাড জিয়াংকে বলে, যে কোনো ভাবে লিনে জুকে কাল তুমি ডিনারে নিয়ে আসবে, ওখানে আমরা গুয়ের সাথে ওর বিয়েটা ফাইনাল করে দেব, তোমাকে এটা করতেই হবে। জিয়াং এটা করতে একদমই রাজি হচ্ছিল না, কারণ জিয়াং নিজেও জানে ওই গু নামের ছেলেটি কতটা বেশি খারাপ। কিন্তু এখানে মম আর ড্যাড ওকে অনেক বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই বাধ্য হয়ে রাজি হয়। আর পরের দিন লিনে জুকে ভুলভাল বুঝিয়ে ডিনার করানোর জন্য নিয়ে আসে। লিনে জু এখানে আসার আগে তো কিছুই জানতো না, কিন্তু এখানে আসার পর দুটি ফ্যামিলিকে একসাথে দেখার পর ও ভালো করেই বুঝতে পারে যে এখানে আসলে ওর বিয়ের কথা বলার জন্যই ওকে নিয়ে আসা হয়েছে। যেখানে গুয়ের পুরো ফ্যামিলি ছিল আর ওর পুরো ফ্যামিলি রয়েছে। এখানে তো ওরা গুয়ের সাথে লিনজুর বিয়ের কথাই বলতে শুরু করে। লিনজুর এতে অনেক বেশি রাগ হয়, সবার সাথে রুট ব্যবহার করতে শুরু করে। আর আমি বলেছি তো, আমি গুকে কিছুতেই বিয়ে করব না, এইটা বলে চলে যায়। কিন্তু এরপরেও লিনজুরের ড্যাডি সবাইকে বলে, আমার মেয়ে শুধু একটু রেগে রয়েছে, আপনারা বিয়ের ডেট ফাইনাল করুন। আর গুয়ের ফ্যামিলিও তখন এমনটাই করতে শুরু করে। বাইরে চলে আসা লিনজু অনেক বেশি আপসেট হওয়ার কারণে একটি জায়গায় বসে পড়ে। লিনজু আজ একটু একটু মিস করতে থাকে ইয়ানফুকে, ইয়ানফুর কথা চিন্তা ভাবনা করে আর অনেক বেশি কান্না করতেও শুরু করে। তখন কেউ একজন ওকে টিস্যু দেয়, দেখা যায় এটা হচ্ছে ইয়ানফু। লিনজু এখানে ইয়ানফুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ইয়ানফু এখানে লিনজুকে কিছু একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, আর এই কারণে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জু ফ্যামিলিতে লিনজু আর জিজি, তাদের দুজনের বার্থডে ডেট সেম ছিল, কিন্তু তারা শুধুমাত্র জিজির বার্থডেটাই অনেক বেশি ভালোভাবে সেলিব্রেশন করতো, আর কখনোই লিনজুর বার্থডে সেলিব্রেশন করেনি। জিজি প্ল্যান করে বার্থডে কেক নষ্ট করে ফেলে, এরপরে নিজেও তো পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। এরপরে সবাইকে দেখায় যে লিনজু ওকে ধাক্কা দিয়েছে, যার কারণে পুরো ফ্যামিলি তখন লিনজুর সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে। মানে ওরা কখনোই লিনজুর সম্পর্কে ভাবেওনি, সবসময় জিজিকেই লাইক করে আর জিজির বার্থডেটাই ভালোভাবে সেলিব্রেশন করে। লিনজু তখন কান্না করে পড়ে থাকা ওই কেক নিয়ে নিজের বার্থডে সেলিব্রেশন করতে নেবে, তখনই ওখানে আসে ইয়ানফু। এখানেই তারা দুজনে একে অপরকে প্রথমবারে দেখেছিল, আর প্রথমবার দেখার পরে ইয়ানফু ভালোবেসে ফেলেছিল লিনজুকে, বাট এই কথাটি লিনজুর মনে নেই। আর ইয়ানফু ওর কাছে থাকার জন্য ওই দিনে ক্লাবে ক্যাসিনোতে ইচ্ছা করে হেরেছিল, যাতে করে কাছে থাকতে পারে লিনজুর। লিনজু এখানে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে লাইক করো, সত্যি করে বলবে? ইয়ানফু বলে, আমি তোমাকে লাইক করি না, বরং আমি তোমাকে ভালোবাসি আর চাই যে তুমি সবসময় আমার সাথে থাকো।
তোমার কি এখন সবকিছু মনে পড়েছে? লিনজু তখন খুশি হয়ে ইয়ানফুকে কিস করে নেয়। দুজনে এরকম ভাবে কিস করে, এরপরে বাসায় চলে আসে, যেখানে ওরা দুজনে আবারও একবার নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন লিনজুর ঘুম ভেঙে যায়, তখন ওখানে নিজের পেন ডেটে দেখতে পায়। একটু রেগে যায়, ও তো বলেছিল ফেলে দিয়েছে। ইয়ানফু উঠে পড়লে একটু রেগে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছো এটা ফেলে দিয়েছো, তাহলে আমাকে মিথ্যে বলেছো? ইয়ানফু বলে, আমি যদি তোমাকে বলতাম এটা আমার কাছে রয়েছে আর তোমাকে এটা ফিরিয়ে দেওয়ার পর তুমি কি আর কখনো আমার সাথে দেখা করতে না, তাই এটা নিজের কাছে রেখেছি যাতে করে এর জন্য আমি তোমাকে নিজের কাছে রাখতে পারি। এরপরে লিনজুর ফ্রেন্ড লিনজুর সাথে দেখা করতে আসে আর লিনজুকে জানায় যে গু ফ্যামিলি তো ওর কোম্পানির উপরে অনেকটাই বেশি বাজে ইফেক্ট ফেলতে শুরু করেছে। জানি না এটা কেন করছে, বাট আমি অনেক প্রবলেমে রয়েছি। তখন আবার ড্যাডও ফোন করে লিনজুর কাছে আর লিনজুকে বাসায় আসতে বলে। লিনজু যখন বাসায় আসে তখন ড্যাড বলে, তুমি দেখেছো গু ফ্যামিলি তোমার ফ্রেন্ডের কোম্পানির সাথে কি করেছে, আর এরকম ভাবে আরো ক্ষতি করতে থাকবে যদি তুমি গুকে বিয়ে না করো। তাই তো বলছি তুমি গুকে বিয়ে করে নাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। লিনজু বলে, ওকে তো আমি কিছুতেই বিয়ে করব না, আর কোম্পানিতে যে প্রবলেম হয়েছে ওটা আমি অবশ্যই ঠিক করেই ছাড়বো। বাবা তখন মনে মনে ভাবে, এই সাধারণ একটি মেয়ে কি বা করতে পারবে। লিনজু বাইরে আসে, ফোন করে ইয়ানফুর কাছে। ইয়ানফুকে বলে, আমার এখন তোমার একটি সাহায্যের প্রয়োজন রয়েছে। তুমি শুধুমাত্র এখন গুয়ের ওপরে একটি কেস করবে আর এরপরে আমার জন্য একটি ভালো লয়ারকে হায়ার করবে। এইটুকু সাহায্য করতে পারবে? ইয়ানফু বলে, ঠিক আছে। আর এরপরে তো ইয়ানফু অন্য আরেকজনের কাছে ফোন করে, এরপরে সবকিছুর ব্যবস্থা করে দেয় লিনজুর জন্য। এরপরে লিনজু যখন কোম্পানিতে আসে, এখানে গুয়ের সাথে দেখা হয়ে যায় আর গু তো লিনজুর সাথে অনেকটাই বেশি বাজে ব্যবহার করে যে তোমার সাথে আমার বিয়ে হতে চলেছে, ওকে বাজেভাবে টাচ করতে থাকে। তখন ইয়ানফু এসে ওকে কিক মেরে ফেলে দেয় আর বলে, আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকো, আর নয়তো দেখো আমি তোমার কিরকম বাজে অবস্থা করে দেই। ও বলে যে আমার গার্লফ্রেন্ড বিপদে পড়েছে, তাহলে আমার তো অবশ্যই এখন তাকে সাহায্য করার জন্য এখানে আসতে হবে। এরপরে মিটিং এর সিন দেখানো হয়। গুয়ের সব পার্টনাররা বলে, তুমি এখানে কি বা করতে এসেছো, তুমি কোম্পানি সম্পর্কে কি জানো? আসলে ওরা তো মনে করেছে এইটা তো হচ্ছে লিনজুর ফ্রেন্ডের কোম্পানি, তাহলে লিনজু বা এখানে কি করবে। কিন্তু ওরা এখানে জানতে পারে যে লিনজুরও এই কোম্পানিরই একজন ওনার, আর লিনজুর কোম্পানির বিষয়ে অনেক বেশি নলেজ রয়েছে, তাই এখানে সবার মুখ এমনিতেই বন্ধ হয়ে যায় আর ওরা কোনো কিছু করতেও পারে না। লিনজু খুশি হয়ে বাইরে আসে আর এখানে ইয়ানফুকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। অন্যদিকে জিজি যখন এই নিউজটা দেখতে পায় যে ওই গ্রাম থেকে উঠে আসা মেয়েটির একটি কোম্পানি রয়েছে, তখন অনেক বেশি রেগে যায়। ওকে তো একটি সাধারণ মেয়ে ভেবেছিলাম, কিন্তু এত বড় ও কিভাবে হতে পারে, আর ফ্যামিলির কাউকে এই কথা বলে না। লিনজু ফ্রেন্ডের সাথে দেখা করে, ফ্রেন্ড তো অনেক খুশি যে তুমি কোম্পানির প্রবলেমটা ভালোভাবে সমাধান করতে পেরেছো। তখনই জিজি আসে, এখানে তো প্ল্যান করে এসেছিল লিনজুকে বুলি করবে, কিন্তু ফ্রেন্ড এখানে তখন জিজিকে অনেক ভালোভাবে শিক্ষা দেয়। জিজির চুলের মুঠি ধরে জিজিকে ফেলে দেয়, এরপরে জিজিকে অনেক বেশি মারধর করে। আর এইসব দেখে লিনজু অনেক খুশি হয়, কারণ লিনজু তো অনেক দিন ধরেই যাচ্ছিল জিজিকে এরকম ভাবে শিক্ষা দিতে, আর ওইটা আজ ওর বেস্ট ফ্রেন্ড করে দেখিয়েছে। এরপরে বেস্ট ফ্রেন্ডকে বলে, ছাড়ো ওকে, ওকে শুধু শুধু মেরে তুমি তোমার হাত নোংরা করো না। ফ্রেন্ডও তখন থেমে যায়। এরপরই তো জিজি কান্না করে বাড়িতে চলে আসে আর সবকিছু বলে মম ড্যাডকে। তারা রেগে যায় লিনজুর ওপরে। লিনজুকে বলে, তুমি কিভাবে তোমার সিস্টারকে আবারও বুলিং করতে পারো? লিনজু বলে, ওকে জিজ্ঞাসা করো ও কি করেছে, আর আমাকে বারবার কথা শোনানো বন্ধ করে দাও। এখানে মম ড্যাডের কোনো কথা না শুনে চলে যায়। এরপরে ইয়ানফুর সাথে একটি পার্টিতে আসে, যেখানে অনেক ফ্রেন্ডরাই ছিল ইয়ানফুর। তারা সবাই লিনজুকে নিজেদের সাথে ক্যাসিনো খেলতে বলে, কিন্তু লিন যেহেতু গেমে চিটিং না করা পর্যন্ত জিততে পারে না, আর ওকে তো চিটিং করার সময় ধরে নিয়েছিল ইয়ানফু, আর এই কারণে আজ এখানে ও চিটিংও করতে পারে না আর গেমটা ভালোভাবে খেলতেও পারছিল না। তখন ওকে সাহায্য করে ইয়ানফু। এরপর ইয়ানফু ওকে একটি রুমে নিয়ে আসে, যেখানে দুজনের ভিতরে কিস হতে শুরু হয়, কিন্তু ডিস্টার্ব করার জন্য বাইরে জিজি চলে আসে। বুঝতে পারে এই রুমের ভিতরে কেউ একজন রয়েছে, তাই দরজা খুলতে বলে, কিন্তু ওরা পাত্তা না দিয়ে আবার একে অপরকে কিস করে। জিজির তখন সন্দেহ হয় যে ভিতরে কোথাও আবার ইয়ানফু আর লিনজু রয়েছে না তো, তাই চিৎকার করে দরজা খুলতে বলে। ইয়ানফু দরজা খুলে দেয় আর বলে, তুমি জানো না যে আমার প্রাইভেট রুমে আমি এরকমভাবে কাউকে অ্যালাউ করি না, তাই এখান থেকে চলে যাও। ওর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। একটু পরে ভিতর থেকে লিনজু বের হয়ে আসে।
যাকে দেখার পর জিজি তো আরো রেগে যায় আর ওর সাথে ফাইট করতে শুরু করে, এমনকি ওকে ফেলে দেওয়ারও চেষ্টা করে। আর এই কারণে লিন জু তখন সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, মাথায় ব্যথা পাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। ইয়ানফু অনেক রেগে যায় জিজির উপরে। লিন জুকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে ডক্টর বলে এখন উনি অনেকটাই বেশি ভালো রয়েছে। আর ইয়ানফু অনেক রেগে চলে আসে বাইরে, জিজির গলা ধরে ফেলে। জিজি বলে আমি ব্যথা পাচ্ছি, কিন্তু ইয়ানফুর এতে কি? ও তো জিজিকে বলে তুমি আজ যেই কাজটি করেছো এর জন্য আমি তোমাকে মেরে ফেলবো। ব্রাদারও এখানে ইয়ানফুকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়ানফু কারো কোনো কথাই শুনছিল না। ব্রাদারকে বলে তোমার ফ্যামিলি যদি জিজিকে এত বেশি মাথায় না উঠাতো তাহলে জিজি আজ এখানে লিনজুকে বুলিং করার সাহস পেত না। সবাই অনেকবার বলার কারণে ও তখন জিজিকে ছেড়ে দেয়। আর এরপরে তো এটাও বলে আজকের পর থেকে কেউ যেন লিনজুকে বুলিং না করে, কারণ লিনজু আমার গার্লফ্রেন্ড আর আমি এটা একদমই সহ্য করব না যে কেউ লিনজুকে হার্ট করেছে। যদি এমনটি করেও থাকো তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। ভিতরে যখন লিনজু উঠে পড়ে তখন ডক্টর মেয়েটি লিনজুকে বলে তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি শুধু এইটুকু ব্যথা পেয়েছো আর এই কারণে তোমার বয়ফ্রেন্ড পুরো হসপিটালকে মাথায় উঠিয়ে ফেলেছে। তুমি অনেক লাকি একটি মেয়ে। এরপরে লিনজুকে কিছু পেপার দেয় আর বলে এর মাধ্যমে তুমি তোমার মম ড্যাডের খোঁজ নিতে পারো। এই কারণে লিনজু অনেক খুশি হয়ে যায়। ভিতর ইয়ানফুও চলে আসে আর লিনজুকে দেখার পর বলে তুমি কি ঠিক আছো? তোমার কি কোথাও ব্যথা করছে? লিনজু বলে আমি একদমই ঠিক আছি। ইয়ানফু বলে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। লিনজু বলে আমি এখন সম্পূর্ণই ঠিক রয়েছি। এরপরে ওই সব কিছু দেখায় ইয়ানফুকে আর বলে তুমি কি আমার ডিএনএ টেস্ট করাতে সাহায্য করবে আমার মম ড্যাডকে খুঁজে বের করতে? ইয়ানফুর ফ্রেন্ড দৌড়ে ভিতরে আসে আর বলে তুমি তো অনেক লাকি একটি মেয়ে, এই প্রথম আমার ফ্রেন্ড কোনো মেয়ের জন্য হসপিটালকে মাথায় তুলে ফেলেছে। এর পরপরই ভিতরে জিয়াং চলে আসে, এখানে বারবার সরি বলতে থাকে লিনজুকে আর ও সরি বলতে এসেছিল জিজির হয়ে। লিনজু বলে তুমি কেন সরি বলছো? তোমার সরি আমি অ্যাকসেপ্ট করব না, কারণ এই সব কিছু জিজি করেছে। ব্রাদার তো নিজেদের ফ্যামিলি আর বিজনেসকে বাঁচানোর জন্য সরি বলতে এসেছে, জানতো যে একবার যদি ইয়ানফু অনেক রেগে যায় তাহলে তাদের বিজনেস আর ফ্যামিলি দুটাকে একদম পুরো শেষ করে দেবে। কয়েকদিন পর লিনজু ডিএনএ রিপোর্টগুলো নিয়ে আবারও জু ফ্যামিলিতে চলে আসে মম ড্যাডকে দেখানোর জন্য। তখন মম আর ড্যাডের কথা শুনতে পাই, যেখানে মম তো ড্যাডের সাথে ঝগড়া করে, যেটার ভয়ে আমরা আমাদের মেয়েকে ছোটবেলায় অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম আর ওর জায়গায় একটি মেয়েকে অ্যাডপ্ট নিয়েছি, আর তুমি কি না এখন বড় হওয়ার পর ওই কাজটি করতে চাচ্ছ? তুমি কিভাবে আমার মেয়ে লিনজুর সাথে ওই গুয়ের বিয়ে ঠিক করতে পারো? জানোই তো গু ছেলেটি একদমই ভালো না। ড্যাড বলে দেখো আমাদের বিজনেসের জন্য এটা আমাদেরকে করতে হবে। লিনজু এই সবকিছু শোনার পর নিজের ফ্যামিলিকে আরো বেশি হেট করতে শুরু করে। মম আর ড্যাড এখানে লিনজুকে তখন সব সত্যি কথাগুলো বলে, আসলে ছোটবেলায় আমরা তোমাকে বাঁচানোর জন্যই তোমাকে অন্য জায়গায় পাঠিয়েছিলাম। বাহির থেকে জিজি এইসব শুনতে পেয়ে অনেক বেশি রেগে যায়। ভিতরে মম বলে আমরা সবসময় তোমার ভালো চেয়েছি, তাই তোমাকে নিজেদের ফ্যামিলির কাছ থেকে দূরে রেখেছি, কিন্তু আবার তো তোমাকে ফ্যামিলিতে ফিরেও নিয়ে এসেছি। লিনজু বলে কিন্তু আপনারা কখনোই আমার সাথে নিজের মেয়ের মতন ব্যবহার করেনি, সবসময় আমাকে বাইরের একজনের মতন করে ট্রিট করেছেন, তাই আমি আর আপনাদের ফ্যামিলিতে কিছুতেই থাকতে চাই না। মম ড্যাড ওকে অনেক বেশি ইমোশনাল কথা শোনাতে থাকে, বাট লিনজু বলে আমি কিছুতেই আর আপনাদেরকে ক্ষমা করব না আর এই ফ্যামিলিতেও থাকবো না। চলে যেতে নিচ্ছিল, তখন ড্যাড বলে তুমি কোথাও যেতে পারবে না আর তোমার বিয়েটা গুয়ের সাথেই হবে, আমি তোমাকে বাধ্য করাবো এই বিয়েটা করতে। ঠিক সময় ইয়ানফু আসে আর বলে আমিও দেখতে চাই এখানে কে আমার ফিয়ন্সিকে অন্য কারোর সাথে বিয়ে দেয়। লিনজু আমার ফিয়ন্সি আর ওকে শুধুমাত্র আমি বিয়ে করব, আর কেউ তো এর সাহসও করতে পারবে না। লিনজুকে ওখান থেকে বাইরে নিয়ে আসে আর লিনজু নিজের ফ্যামিলির সাথে সবকিছু শেষ করতে পেরে অনেক বেশি হ্যাপি হয়েছে। আর ইয়ানফুকেও থ্যাংক ইউ বলে, ইয়ানফুকে কিস করে। দুজনকে একসাথে চিজে দেখতে পায়, অনেক বেশি রাগ হতে থাকে। ও বলে আমি তো এবার লিনজুকে শেষ করে দেব। গুয়ের সাথে মিলে একটি প্ল্যান তৈরি করে দুজনে এক হয়ে লিনজুকে কিডন্যাপ করে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে ওরা দুজনেই বারবার লিনজুকে মেরে ফেলার হুমকি দেয়। আর ওরা যখন লিনজুর সাথে অনেক খারাপ কিছু করতে নেবে তখন এখানে ফ্যামিলি আর ইয়ানফু চলে আসে। ইয়ানফু তো তাড়াতাড়ি গুকে ধরে ফেলে, কিন্তু জিজি তখন একটি ছুরি নিয়ে নেয় আর বলে কেউ যদি এদিকে আসার চেষ্টা করো তাহলে আমি একে মেরে ফেলবো। এই ফ্যামিলি শুধুমাত্র আমার, অন্য কারোর হবে না। যেখানে পুরো ফ্যামিলি বলে যে তোমরা দুজনেই আমাদের মেয়ে হয়ে থাকবে, তোমরা দুজনেই আমাদের মেয়ে থাকবে আর এটা সব সময় হবে। কিন্তু জিজি বলে আমি শুধুমাত্র একা তোমাদের ফ্যামিলির মেয়ে হয়ে থাকতে চাই, অন্য কাউকে থাকতে দেব না। আর এইটা করার জন্য লিনজুকে মেরে ফেলতে হবে। তখনই লিনজু বুদ্ধি করে চলে যায় ইয়ানফুর কাছে, আর ইয়ানফু ওকে তো সুস্থ পেয়ে অনেক খুশি হয়ে যায়।
আমি কিছুতে এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আর ও নিজেকেই নিজে শেষ করে ফেলে। মমও তখন অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে তাদের দুজনকে আমরা একসাথে হ্যাপিতে দেখতে পাই, আর দুজনের ভিতরে এখানে তো অনেকটাই বেশি রোম্যান্স শুরু হয়ে যায়। সিনটা এখানে কাট হলে পরের সিনে তাদের দুজনকে আমরা ওয়েডিং ড্রেসে দেখতে পাই, আর তারা এখানে তাদের ওয়েডিং এর ফটো শুট করাতে থাকে। আর এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামার এন্ডিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওতে একটি লাইক করো। আর চলে যাওয়ার আগে অবশ্যই বলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। বাই বাই।